আসসালামু আলাইকুম, আমি কাউসারুজ্জামান তালুকদার। সবাই কেমন আছেন? আমার লাইভের ভয়েস ঠিকঠাক আছে কিনা অবশ্যই কেউ জানাবেন। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য লাইভে আসলাম। আমরা বাংলাদেশিরা রোমানিয়া থেকে হিউজ পরিমাণ ওয়ার্ক পারমিট বের করে থাকি। সেক্ষেত্রে রোমানিয়া ইমিগ্রেশন আমাদের থেকে হিউজ পরিমাণ বেনিফিটেড। তারা ওয়ার্ক পারমিট এর ফি রোমানিয়ার সরকার আমাদের কাছ থেকে নেয় এবং আমাদের ভিসা ফি নেয়। নেয়ার পরে দেখা যায় যে আমাদেরকে রিজেক্ট করে ভিসা দেয়, সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে ওয়ান কাইন্ডস অফ বিজনেস, সেটা নিয়ে, এবং একরকম হয়রানির শিকার আমরা। এটা নিয়ে আমাদের কথা বলা দরকার। এভাবে চলতে দেয়া যায় না। হয় আমরা রোমানিয়ার সাথে যে শ্রমবাজারের কাজ সেটা স্থগিত করতে হবে, না হয় সেটাকে ভালো মতো সমাধানের দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার। আমাদের বাংলাদেশিদের এক সময়ে রোমানিয়া একটা আবেগ ছিল, একটা আবেগের নাম ছিল। বাংলাদেশের 18 বছর প্লাস থেকে 45 বছর পর্যন্ত যারা বয়সে ছিলেন সবারই ইউরোপের দেশ হিসাবে চাহিদার শীর্ষ তালিকায় ছিল রোমানিয়া। সেই রোমানিয়াতে আমরা গত বছরে হিউজ পরিমাণ রিজেকশন আসলো। আসার পরে অনেকের স্বপ্নভঙ্গ হইল। বিশেষ করে ড্যানিয়েল সেজনভ-টেনি যখন নিউ দিল্লিতে রোমানিয়া এমবেসির দায়িত্ব প্রাপ্ত হলেন, তারপর থেকেই আমাদের এই সমস্যাগুলা শুরু। উনি সর্বপ্রথম ইন্টারভিউ চালু করলেন। ওনার হাজবেন্ড মিস্টার পল সাহেবের মাধ্যমে অনেক রকম দুর্নীতি শুরু হইল। আমরা সেগুলার সাফারার। যেখানে একটা ইন্ডিয়ার ভিসার জন্য আমাদের 1 থেকে 1.5 লাখ টাকা খরচ হয়, বিনিময়ে আমরা একটা ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা পাই। ভিসা পেয়ে রোমানিয়া এমবেসিতে ফাইল সাবমিশন করি। ফাইল সাবমিশনের পরবর্তীতে দেখা যায় এত কষ্ট করে, এত কাঠখড় পুড়িয়ে আমরা রোমানিয়া এমবেসিতে যা ফাইল সাবমিট করি, দেখা যায় একটা ওয়ার্ক পারমিট বের হয় 3 থেকে 4 মাস 5 মাস সময় লেগে যায়। সেই ওয়ার্ক পারমিট বের হওয়ার পরে আমাদের অ্যাপয়েন্টমেন্ট পাইতে 3 থেকে 4 মাস পরে ডেট দেয়া হয়। তো দেখা যায় এত পরের ডেট, তারপরে হচ্ছে আমাদের রোমানিয়ার যে কোম্পানি, সেই কোম্পানির সাথে একটা এগ্রিমেন্ট থাকে আমরা এত তারিখের ভিতরে কাজে জয়েন করব। এই সব কিছুতে আমাদের অনেক ঝামেলা হয়। তাও মেনে নেওয়া যায় যদি ঠিকঠাক কাজ হয়। এখন আপনি একটা ডাবল এন্ট্রি ভিসা করলে 3 মাস মেয়াদ দেয়, সেটা রোমানিয়ার দূতাবাস ভালো করে জানে। তো সেখানে আমরা দেখা যায় যে যেদিন আমাদের অ্যাপয়েন্টমেন্ট সেদিন আমাদের ভিসার মেয়াদ 1 মাস 15 দিন 20 দিন এরকম থাকে। তো আমরা যখন ফাইলটা সাবমিট করার পরে আমাদের রেজাল্টটা দিতে তারা 2 মাস 2.5 মাস 3 মাস দেরি করতেছে। এগুলো নিয়ে কথা বলা দরকার। ভাই, আপনি ভিসা দিবেন অথবা না দিবেন। আগে যেখানে রোমানিয়ার সকালে ফাইল জমা দিলে বিকালে রেজাল্ট চলে আসছে, পজিটিভ অর নেগেটিভ, সেটা এখন 2 মাস 3 মাস 4 মাস লাগানোর কারণ কি? এটা নিয়ে কথা বলা দরকার। এখন বলবেন কথা বলবে কে? কথা বলার জন্য অবশ্যই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কাউকে না কাউকে দায়িত্ব দেয়া আছে। আমরা ব্যবসায়ীরা কেন কথা বলবো? আমরা এত আন্দোলন করলাম, ভিসা ঐক্য পরিষদের নামে আন্দোলন করলাম, বাংলাদেশে কনসুলার সার্ভিসটা চাইলাম, তারা দিল না।
তাহলে আমরা কেন তাদের কাছ থেকে ওয়ার্ক পারমিট কিনবো? কি কারণে? এটা নিয়ে কথা বলা দরকার না? দরকার মনে করেন না? আমরা কি কারণে তাদেরকে ভিসা ফি দেব? একটা বছরে যদি 20,000 ফাইল জমা পড়ে, 20,000 ফাইল এমবেসিতে সাবমিট হয়, সেক্ষেত্রে কতগুলা টাকা তারা পায়? সেটা কি আমার দেশের টাকা না? আমার দেশ থেকে একটা ছেলে ইন্ডিয়াতে গিয়ে 2 মাস, 2.5 মাস, 3 মাস ইন্ডিয়াতে গিয়ে একটা ছেলে থাকতেছে, আমাদের রেমিটেন্স নষ্ট হচ্ছে না? আমাদের দেশের টাকা বাহিরের দেশে খরচ হচ্ছে না? এগুলো নিয়ে কথা বলা কার দায়িত্ব? আমাদের তো দায়িত্ব ছিল না, দায়িত্ব ছিল বাংলাদেশ সরকারের। আমরা প্রত্যেকটা দপ্তরে চিঠি দিলাম, প্রত্যেকটা দপ্তরে আমরা চিঠি দিয়ে আসলাম বাংলাদেশে দূতাবাস আনার জন্য, কিন্তু সেটা নিয়ে কাজের কাজ কিছুই হলো না। শুধুমাত্র রোমানিয়া না, ইউরোপ পুরা সেক্টরটা ধ্বংস করা হচ্ছে শুধুমাত্র ইন্ডিয়ার কারণে, ইন্ডিয়ার ভিসার কারণে। আজকে পর্তুগালের ফাইল সাবমিট করার জন্য যায় ওইখানে 2 মাস 3 মাস থাকতে হচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না। এইসব হয়রানি শুধু কি বাংলাদেশিদের সাথে হবে? বাংলাদেশের কি কোনো মাই বাপ নাই? কেউ একজন নাই কথা বলার মতো? অবশ্যই আছে, তারা বেতনও খাচ্ছে। এর আগে ছিলেন দাউদ সাহেব, হ্যাঁ, যিনি বাংলাদেশ সরকারের বেতনভুক্ত কর্মচারী ছিলেন, আমাদের ট্যাক্সের পয়সায় যার বেতন হইতো। অনেক কিছু অনেক কারণে বলা হয় না। আমাদের ট্যাক্সের পয়সায় উনি বেতন খাবেন, উনি নিজের ব্যবসা করবেন, হ্যাঁ, উনি যা রোমানিয়ার কোম্পানিগুলাতে ভাই আমার ভিক্ষা দেন, কটা ওয়ার্ক পারমিট, আমি কটা ব্যবসা বাণিজ্য করে খাই, এগুলা করার জন্য তো ওনাকে বাংলাদেশ সরকার পাঠায় নাই। যাই হোক, ফরগেট, উনি চলে গেছেন, নতুন আরেকজন আসছেন, শাহনাজ গাজী। বিগত স্বাধীনতার পরে, 5 আগস্টের স্বাধীনতার পরে ওনাকে দায়িত্ব দেওয়া হলো, এত কিছু, এত সুন্দর, ওনার চেহারাটাও খুব সুন্দর, মাশাল্লাহ। তো আমাদের অধিকার নিয়ে ওনারা যদি কথাই না বলতে পারবেন, তাহলে ওনাদের ওইখানে রাখার দরকার কি? আর ওনাদের ওইখানে বেতন দেওয়ার কি দরকার? কি দরকারে ওনাদের বেতন দেয়? আর ওনারাই বা কোন হকে, কোন অধিকারে এই বেতন ভোগ করতেছেন? বাংলাদেশের নাগরিকের পক্ষে যদি আপনি কথা না বলতে পারেন, চাকরি ছেড়ে দেন। আপনারা সেখানে যে ব্যবসা করার জন্য আপনাদেরকে পাঠানো হয় না। বাংলাদেশের যে দূতাবাস বুখারেস্টে আছে, তার প্রত্যেকটা কর্মচারী ব্যবসার সাথে জড়িত, ওয়ার্ক পারমিট বিজনেস তারা করতেছেন। কেন ভাই? মগের মূল্য পাইছেন, আমার ট্যাক্সে আপনার বেতন হবে, আর আপনি যে ওইসব আলবালসাল কাজ করবেন। এক একজন যে থাক পিনাকিদার মতো কইতো, এক একজন যে মাগিবাজি করেন, এন করেন, তেন করেন, সুন্দরী না রমণী নিয়ে ঘুরেন, মদ খান, গাঁজা খান, হ্যাঁ, এইসব কাজ করার জন্য তো আপনাকে বাংলাদেশ থেকে পাঠানো হয় না। বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাদের প্রতি আশা রাখে, কিছু একটা হোক, কিছু একটা করেন। যদি কথা না বলতে পারেন, চাকরি ছেড়ে চলে আসেন। আপনার জায়গায় হাজার হাজার যুবক বসে আছে আপনার জায়গায় চাকরি নেওয়ার জন্য। চেয়ার কখনো খালি থাকে না। খারাপভাবে বলার জন্য দুঃখিত, কিন্তু আমরা বলতে বাধ্য। আজকে রোমানিয়াতে একটা মানুষ মারা গেলে সেই মানুষটার ডেড বডি বাংলাদেশে আনতে কত কষ্ট হয়। কি কারণে ভাই? আপনারা কি কারণে বেতন নিচ্ছেন? আপনারা কথা বলুন। প্রয়োজনে আমরা সবাই আপনাদের সাথে সহমত থাকবো। প্রয়োজনে আমরা আপনাদের সহযোগিতা যদি লাগে, কোনো কারণে যদি আমরা আপনাদের প্রয়োজনে আসি, কাজে আসি, আমাদেরকে বলুন, আমরা আপনাদের প্রয়োজনে পাশে থাকবো। কোনো একটা দিক নির্দেশনা দিন যে এটা করুন। আমি অনেক আশায় ছিলাম যে হয়তোবা দাউদ সাহেব বদলানোর পরে কিছু একটা হবে। কই, যেই লাউ সেই কদু। আপনি চিন্তা করেন, একটা ছেলে যে রোমানিয়া এমবেসিতে গেল, 1.5-2 লাখ টাকা বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ভিসা করে সে ইন্ডিয়াতে গেল, ইন্ডিয়াতে যাওয়ার পরে সে 2 মাস 2.5 মাস থাকলো, এরপরে রিজেকশনটা নিলে কেমন লাগে? রিজেক্টই যদি করবেন তাহলে 1 সপ্তাহ পরে করলেন না কেন? 1 সপ্তাহ পর পর রিজেক্ট করে দিতেন, আমার ছেলেটা বাংলাদেশে চলে আসতো। আপনি 2 মাস বসায় রাখলেন কেন? এগুলো নিয়ে কথা বলা দরকার তো। আপনারা তো আমাদের প্রতিনিধিত্ব করেন, আপনারা আমাদের প্রতিনিধিত্ব করেন, তো আপনারা কিসের প্রতিনিধিত্ব করেন, কি কাজ করেন? আপনারা যদি কথাই না বলতে পারেন, আপনারা যায় যদি মিনমিন মিনমিন করেন, এই জিনিসগুলা খারাপ।
আমরা পারমিট পাই, সেই পারমিটের অ্যাপয়েন্টমেন্ট ঠিক মতো পাই না। অ্যাপয়েন্টমেন্ট পাইলে দেখা যায় যে ওইখানে ইন্ডিয়ার ভিসার জন্য সাবমিট করতে পারি না, পরবর্তীতে তারা রিশিডিউল পর্যন্ত দেয় না। বার দিল্লিতে আমাদের মেইল করতে হয়, মেইল করতে করতে হাত ব্যথা হয়ে যায়, অথচ আমরা রিশিডিউল পাই না। তো এগুলো নিয়ে আপনাদের কথা বলা উচিত না? যদি কথাই না বলতে পারেন তাহলে দায়িত্ব ছেড়ে দেন, দায়িত্ব অন্যজনের কাছে দেন। সে অন্তত হয়তো ভালো অথবা মন্দ একটা কিছু তো করবে। ভাই, একটা কনসুলেট অফিস বাংলাদেশে আনার মতো ক্ষমতা আপনাদের নাই। নেপালের মতো দেশ, ছোট্ট একটা দেশ, সেই দেশ এগুলা পারে, আপনারা পারেন না। থাইল্যান্ডের মতো দেশ সুন্দর মতো পারে, আমরা পারি না কেন? আমাদের অপরাধ কি? নাকি আমাদের টাকা বেশি হয়েছে যে কারণে আমাদের টাকা যে মনে করেন যে রাস্তাঘাটে ফেলে দিতে ভালো লাগে, এই কারণে আমরা দেখা যায় যে বাংলাদেশের ও রোমানিয়ার ওয়ার্ক পারমিট বাংলাদেশের মানুষ সর্বোচ্চ রেটে কিনে, সর্বোচ্চ রেটে। এত রেটে পৃথিবীর কোন দেশ ওয়ার্ক পারমিট কিনে না। কেনার পরে সেই ওয়ার্ক পারমিট নিয়ে আমার কেন ভোগান্তি হতে হবে? ভাই, আপনি ভিসা দিবেন না, কোনো সমস্যা নাই। আপনি আমাদের সাথে ঠিকঠাক মতো কাজ করবেন না, কোনো সমস্যা নাই ভাই। আমাদেরকে পারমিট বেচার দরকার কি? আমাদের ফাইল আপনি জমা নেওয়ার কি দরকার? যদি আমাদেরকে এরকম হেসেল পোহাইতে হবে, আমাদের ফাইল জমা নিবেন না। আমাদের এত টাকা নাই আপনাদেরকে 12,000-13,000 রুপি যা ফি দিয়ে 2 মাস 3 মাস বৈশা থেকে চলে আসার দরকার নাই তো ভাই। রিজেকশন নিয়ে আমি কি করব? যদি ভিসা না দিবেন অবশ্যই একটা কস্ট থাকবে যে এই কারণে ভিসা দিচ্ছেন না। আপনার মন চাইলো সে গেম মারবে, আপনি অগ্রিম জেনে গেলেন গেম মারবে, তাহলে সে গেম মারবে, তাকে দেখার পরে আপনি বুঝতে পারলেন, তার প্রোফাইল দেখার পরে আপনি বুঝতে পারেন নাই, তার নামে ওয়ার্ক পারমিট ইস্যু করার কি দরকার ছিল? যেহেতু সে গেম মারবে, এন করবে, তেন করবে, আপনার সন্দেহজনক হলো, আর্টিকেল 27 আপনি মারলেন, সেটা তার ডকুমেন্ট দেখেই তো আপনি আর্টিকেল 27 রিজেক্ট করে দিতে পারতেন, তার পারমিট দেওয়ার দরকার ছিল না। তাহলে কি আপনাদের আমাদের ওই যে ভিসা ফির প্রতি আপনাদের লোভ লাগছে? আপনারা কি পরিমাণ ইনকাম করেন প্রতি বছর আমাদের কাছ থেকে? কি পরিমাণ ইনকাম করেন ভিসা ফি এবং ওইখানের ইমিগ্রেশনের যে ফিটি নেন, সবকিছু মিলিয়ে কত টাকা নেন? আমরা কি কখনো রিফান্ড চাইছি? আমরা চাই একটা ভালো বিহেভিয়ার, আমাদের সাথে ভালোভাবে কথা বলুন। সেই অধিকারটুকু কি আমাদের নাই? আমরা তো টাকা দিয়েই যাই রে ভাই, আমরা তো টাকা দিয়েই যাই, টাকা দিয়ে করবো। আবার এখানে নম মিনমিন করার তো দরকার নেই। আর আপনারা আমাদের অভিভাবক হিসাবে রোমানিয়াতে নিয়োগপ্রাপ্ত, আপনারা কেন কথা বলেন না? আজকে যেখানে তারা দেখা যায় যে কুয়েত থেকে একটা ফাইল সাবমিট হলে 7 দিনের ভিতরে রেজাল্ট দিতে পারতেছে, মালয়েশিয়ার থেকে সাবমিট হলে 7 দিন 10 দিনের ভিতরে রেজাল্ট দিতে পারতেছে, ইন্ডিয়াতে গেলে পারফেক্টলি স্পেসিফিকলি ইন্ডিয়াতে গেলে কেন এই ঝামেলাগুলো হবে? আপনাদের এই ইন্ডিয়ার কনসুলার এবং অ্যাম্বাসেডারের উপরে অভিযোগ করুন। আপনারা তো আমাদের অভিভাবক, আপনারা অভিযোগ করুন যে এখানে আমাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে স্পেসিফিক। বাকি সব দেশ তো সমান, বাকি সব দেশে অ্যাপয়েন্টমেন্ট ঠিকঠাক পাচ্ছে, বাকি সব দেশে দেখা যাচ্ছে যে তাদের 1 সপ্তাহ 10 দিনে রেজাল্ট আসতেছে, কিন্তু আপনারা ইন্ডিয়াতে গেলে আমাদের 3-4 মাস কেন বসায় রাখবেন? সেটার জন্য কথা বলার অধিকার আপনাদের নাই। আপনারা আমাদের পক্ষে কথা বলতে পারেন না। কথা যদি বলতে না পারেন, এই দায়িত্ব তো দরকার নেই। ওই যে একজন ইতালির থেকে আইসা বলছিল ফাক ইউ বাংলাদেশ কান্ট্রি সিস্টেম, এরকম বলতে হয়, এরকম বলতে হয়। আপনি ইংলিশ কতটুকু পারলেন, কতটুকু বলতে পারলেন, শুদ্ধভাবে বললেন না ভুলভাবে বললেন, সেটা আমার দেখার বিষয় না রে ভাই। আপনি কথা বলেন, আপনি কথা বলেন। আর যদি কথা না বলতে পারেন তাহলে দায়িত্ব ছেড়ে দেন, আমরা রোমানিয়ার সাথে কাজ করব না। নেপাল যদি কনসুলার অফিসের জন্য দাবি জানাইতে পারে, বাংলাদেশ কেন দাবি জানাইতে পারে না? কি কারণে? কিসের মানে সমস্যাটা কোথায় বাংলাদেশের? আমাদের কথা, আমাদের কথাগুলো আপনাদের কানে যায় না। আমাদের মানুষগুলা দিনে রাত্রের বুবা কান্না আপনাদের কানে যায় না। আপনি কি জানেন 12,000 রুপি হইলে বাংলাদেশে অনেক কিছু সম্ভব, অনেক কিছু সম্ভব।
একটা ছেলের 2 মাসের ইনকাম না 12,000 রুপি, সেই টাকাটা রোমানিয়া এমবেসি আমাদের কাছ থেকে ভিসা ফি হিসেবে নিয়ে যায়, বিনিময়ে ধরায় দেয় 2 মাস, 2.5 মাস, 3 মাস পরে রিজেকশন স্লিপ। কেন ভাই রিজেক্ট করবেন? 1 সপ্তাহের ভিতরে রিজেক্ট করেন। কেন আমার ছেলেটা যায় ওইখানে নানান রকম হ্যারাসমেন্টের শিকার হবে? কি কারণে? এগুলার কোন রকম কোন সমাধান যদি না হয়, তাহলে অচিরেই বাংলাদেশ থেকে ইউরোপ যাওয়ার স্বপ্ন বন্ধ হয়ে যাবে। খুব শীঘ্রই সবকিছু বন্ধ হয়ে যাবে, সবকিছু স্থগিত হয়ে যাবে। কি করবেন? আপনারা কি জানেন বাংলাদেশের 80% যুবক যাদের বয়স 18 থেকে 45 বছর পর্যন্ত, সবাই দেশ ছাড়ার জন্য দিন রাত অপেক্ষায়, সবাই প্রহর গুনে, ঘন্টায় ঘন্টায় তসবি গুনে, কখন ভিসা পাবো, কখন ভিসা পাবো, এরকম অবস্থা। সেখানে আপনারা বিভিন্ন দূতাবাসে বসে বেতন গিলতেছেন আমাদের ট্যাক্সের পয়সায়। আপনাদের কথা বলার সাহস নেই কেন? আপনারা কথা বলতে পারবেন না, ওইখানে চাকরির তো আপনাদের দরকার নেই। কি দরকার আছে আপনার ওইখানে? রোমানিয়া এমবেসিতে কি করতে গেছেন আপনি? রোমানিয়াতে বাংলাদেশ এমবেসিতে আপনি ঠিক কি কাজ করতে গেছেন যদি আপনি কথা না বলতে পারেন? আমাদের সমস্যা আছে, আমাদের লোকজন গেম দেয়, এই করে সেই করে, এটা নিয়ে আমার কথা না। প্রয়োজনে শর্ত আরো কঠিন করা হোক, আরো কঠিন করা হোক শর্ত, কিন্তু আমাদের সম্মান প্রয়োজন। কেন আমাদের বাংলাদেশে একটা সবুজ পাসপোর্টটা আপনি ঠাস করে ড্রয়ারের নিচে ফেলে দিবেন? আপনি কনসুলার বলে আপনি ভিসা দিবেন না, কোনো সমস্যা নাই তো, ফাক ইউ। ভিসা দিবেন না, কোনো সমস্যা নাই, ফাক ইউ। আবারও বলতেছি, আমার জন্য হাজার হাজার জায়গা আছে, আমি যে কোনো এক জায়গায় যেতে পারবো, কিন্তু আমাকে আমার পাসপোর্ট আপনার 2 মাস 3 মাস আটকে রাখার অধিকার নেই। ইন্ডিয়া আমাদের ভিসা দিচ্ছে না, সেটা পুরো পৃথিবী জানে। আপনি জানেন না? এত কষ্ট করে আমরা ভিসা নেই, সেই ভিসা নেওয়ার পরে যখন আমাদের ফাইলটা রিজেক্ট হয় তখন কেমন লাগে? এগুলা নিয়ে কথা বলুন, কথা বলা দরকার। আর আমি বাংলাদেশের ভিসা ঐক্য পরিষদের সবাইকে রিকোয়েস্ট করব, প্রয়োজনে আপনারা কথা বলুন, কারণ অচিরেই সব দরজা বন্ধ। একমাত্র সার্বিয়া, ম্যাসেডোনিয়া, এগুলা দিয়ে কখনোই বড় রকম শ্রমবাজার তৈরি করা সম্ভব না, কখনোই না, কখনোই না। ম্যাসেডোনিয়া, সার্বিয়া ছোট ছোট দেশ, কয়টা ভিসা হবে? কয়জন মানুষ যেতে পারবে? আপনার আমার হয়তো বা ফাপড় ফুপড় দিয়া 20-50 হাজার ফাইলটাই না টেবিলের নিচে রাইখা কোনো একরকম জীবন চলে যাবে। মানুষের স্বপ্ন পূরণের কাজ আমরা করি, আমরা মানুষের স্বপ্ন পূরণের জন্য কাজ করি। ব্যর্থতা থাকবে, ব্যর্থতা আসতেই পারে। যেখানে সফলতা আসবে সেখানে ব্যর্থতা আসবে, ওটা কিছুই না। কিন্তু কথা হচ্ছে আমাদের মার্কেটগুলা দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের মতো একটা দেশ, দুবাইয়ের মতো একটা দেশ আমাদেরকে ব্ল্যাকলিস্ট করে দেয়, এই ব্ল্যাকলিস্ট করে দেয়, ওই ব্ল্যাকলিস্ট করে দেয়। ইউকে তে অলরেডি অঘোষিতভাবে ব্ল্যাকলিস্ট, কোনো ভিসা নাই। এগুলো নিয়ে কথা বলা দরকার না? দিন শেষে কি পরিমাণ রেমিটেন্স দরকার হয় বাংলাদেশের জন্য সেটা আপনারা সবাই জানেন। যারা গুরুত্বপূর্ণ স্থানে আছেন আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশ কতটা রেমিটেন্সের উপরে নির্ভরশীল। সেখানে আমরা যারা প্রবাসী এবং প্রবাসীদের নিয়ে কাজ করি, আমাদের কথা যদি আপনারা কানে না নেন, তাহলে অচিরেই বাংলাদেশ খুব বড় দুর্ভিক্ষ হবে, বাংলাদেশের মুদ্রাস্ফীতি হবে। আপনি এখন 100 টাকা দিয়ে চাল খাচ্ছেন, তখন 2000 টাকা দিয়ে চাল খাইতে হবে। পারবেন? যদি পারেন, আপনি পারলে আমিও পারবো, কিন্তু গরিব মানুষগুলো কোথায় যাবে? রেমিটেন্স যোদ্ধারা দেশের অর্থনীতির চাকা সচল রাখে। আপনারা যদি রেমিটেন্স যোদ্ধাদের সহযোগিতা না করেন, তাহলে এরা কোথাও যাওয়ার জায়গা নেই। আর যখন বাংলাদেশে সব বেকার হবে তখন কোথায় যাবেন? বেকারত্ব বাড়বে, চুরি, খুন, রাহাজানি, ধর্ষণ সব বাড়বে।
কারণ ভাই পেটের খিদা বড় খিদা। আমি কাউসার যদি এক সপ্তাহ না খেয়ে থাকি, আমার সামনে যদি আপনি গরুর মাংস নিয়ে যান, আমি থাবা দিয়ে মনে করেন যে চটকনা দিয়ে আপনারা মেরে ফেলায় হইলো ওই টুকরো আমি নিয়ে নিব। অভাব মানুষকে অপরাধ করতে শিখায়, অভাব মানুষকে অপরাধ করতে শিখায়, অপরাধী বানায়। তো প্লিজ দয়া করে শ্রমবাজার গুলা ঠিক করেন। আরেকটা কাহিনী হচ্ছে, ইদানিং সৌদি আরবে প্রচুর পরিমাণ সমস্যা হচ্ছে। সৌদিতে প্রচুর পরিমাণ সমস্যা হচ্ছে, মানুষগুলা বেকার। এই বেকার মানুষগুলাকে কেন ভিসা দেওয়া হচ্ছে? সৌদিতে নিয়ে আপনি আমাকে ছেড়ে দিবেন মরুভূমির মাঝখানে, আমি যে কি করব? 4 লাখ 5 লাখ টাকা পর্যন্ত খরচ করে একটা মানুষ সৌদিতে যায়, যাওয়ার পরে কাজ নাই, কাম নাই, এই নাই, সেই নাই। আবার হচ্ছে কি, বাংলাদেশি কিছু টুট শালার পুত মাদার চোতেরা, বাংলাদেশি কিছু আছে এজেন্ট, ওইখানে যায় মনে করেন যে সুন্দর করে এক একটা অফিস খুলে বসছেন, হ্যাঁ, নিয়ে আরেক বাঙালিকে মারেন, পিটান, সব ফাঁস করে দিব, সব আপনাদের সৌদির বিজনেস পুরাটাই নষ্ট করে দেব। এখনো ভালো হয়ে যান। সৌদিতে কারা কি করতেছেন সব জানি। মার বয়সী মহিলাদেরকে গায়ে হাত তুলতেছেন আপনারা, টর্চার সেল বানাইছেন সৌদিতে, অনৈতিক কাজ করতে বাধ্য করতেছেন। বুইরা মহিলা গেছে ওইখানে, দেখা যাচ্ছে বাপে একবার বিরক্ত করে, পোলা একবার বিরক্ত করে, নাতি যে পোলার মনে করেন এই যে 3 ইঞ্চিও হয় নাই সেই ছেলে বিরক্ত করে, সেগুলোর পক্ষে আপনারা সাফাই গান মহিলাদেরকে নিয়ে। কিসের দরকার বাংলাদেশে খাদ্যামা বিচার? মাস শেষে 30,000 টাকা বেতন দিবেন এই কারণে যে বাংলাদেশের খাদ্যামা ওই দেশে যাওয়ার দরকার আছে? আপনারা খাদ্যামা পাঠান। সৌদি আরবে বাংলাদেশ অ্যাম্বাসেডর কি করেন আপনি? আপনার কাম কি? আপনার কাম প্রবাসীদের নিরাপত্তা দেওয়া। আপনি কিসের বালের নিরাপত্তা দেন? আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য 1 সপ্তাহ লাগে। এগুলা নিয়ে কথা বলা দরকার, এগুলা নিয়ে কথা বলা দরকার। যদি সৌদিতে পর্যাপ্ত পরিমাণ কর্মসংস্থান না থাকে, তাহলে সৌদি ভিসা দেওয়া বন্ধ করুন। লাখ লাখ মানুষের বোবা কান্না, এগুলা শুনতে কষ্ট লাগে। আমার থেকে 1000 গুণ হ্যান্ডসাম ছেলে পেলেরা সৌদিতে ঝাড়ু নিয়ে হাঁটে, বাঙালি ভিক্ষা চায়, ভিক্ষা। আসসালাম আলাইকুম, এই যে সালাম ভিক্ষা, সালাম পার্টি হয়ে গেছে বাংলাদেশি নাগরিক সৌদি আরবে। দয়া করে সৌদির মতো জায়গায় বাংলাদেশি নাগরিক পাঠানোর দরকার নেই। নবীর দেশ, সেই হিসেবে সম্মান করি, নয়তোবা এদের মতো অমানুষ পৃথিবীর বুকে আরেকটা নাই। এক একটা ভিডিও চোখে পড়লে মনে করেন যে সারা রাত ঘুম আসে না। এই বাঙালি কুত্তার বাচ্চারা যায় ওইখানে টর্চার সেল বানাইছে, নিয়ে মারে, আবার সাইনও নেয়, আবার ট্রিপসও নেয়, আবার ভিডিও করায় যে আমি ভালো আছি। এই জিনিসগুলো কষ্ট লাগে। আমরা বুঝি, এমন না যে বুঝি না। তো যাই হোক, সৌদির সেক্টরটা আমার না, তারপরও কথা বলা দরকার। রোমানিয়ার অ্যাম্বাসেডর, রোমানিয়াতে বাংলাদেশ এম্বাসির অ্যাম্বাসেডর ম্যাডাম, আপনাকে যথেষ্ট পরিমাণ আমাদের পক্ষে কিছু কাজ করুন, অন্তত টাকাটা হালাল করে খাওয়ার চিন্তা করুন। কারণ আমরা যে টাকাটা আপনাদেরকে স্যালারি দেই, সেই টাকাটা আমাদের অনেক কষ্টের। যেখানে একটা বাংলাদেশি 1000-1200 বেতন পায়, সেখানে ইন্ডিয়ানরা বেতন পায় 3000-4000। আর আমাদের সেই 1000-1200 টাকা অনেক কষ্টের। আবার সেই প্রবাস থেকে আসার সময় 1 পিস স্বর্ণ আনলে সেটার জন্য আপনাদের হিসাব দিতে হয়। আপনারা আমাদের পাসপোর্টে লিখেন, হ্যান্ড রাইটিং করে লিখে দেন যে কয় ভরি স্বর্ণ আনছি আমরা। আবার কি করেন? সেই লাগেজ চুরি করেন আপনারা। এগুলা খুব খারাপ, দেশ ধ্বংস করতেছেন আপনারা। দেশ যা হওয়ার হয়ে গেছে, এখন এই মুহূর্তে প্রবাসীদের পক্ষে কাজ করুন। ডক্টর ইউনূস স্যার, আপনাকে যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করি, রেসপেক্টের সহিত বলতেছি, প্রবাসীদের জন্য কিছু একটা করুন। এই প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করছিল আপনার জন্য,
আপনার জন্য এই প্রবাসীরা সর্বপ্রথম ভূমিকা পালন করছে। এই প্রবাসীদের ভুলে যাবেন না। আপনি আজীবন ক্ষমতায় থাকবেন না, কালকে আপনি চলে যাবেন, কিন্তু যদি প্রবাসীদের জন্য কিছু একটা করে যান, অন্তত আমরা আপনাকে স্যালুট দিব। অন্তত আমরা আপনাকে স্যালুট দিব। বাংলার প্রত্যেকটা প্রবাসী আপনাকে স্যালুট দিবে। প্রবাসীদের জন্য কিছু একটা করুন। এয়ারপোর্টের হয়রানিগুলো বন্ধ করুন। এয়ারপোর্টে ভিসা ছাড়া গেলে ইমিগ্রেশন সিল মেরে দেয়। নোট, ভিসা ছাড়া ফেক ভিসা দিয়ে ইমিগ্রেশন সিল মেরে দেয়। তুর্কির 2 নম্বর ভিসা দিয়ে সিল মেরে দেয়। সার্বিয়ার ই ভিসা দিয়ে সিল মেরে দেয়। অথচ জেনুইন ভিসা ম্যান পাওয়ার কার্ড নিয়ে যাওয়ার পরে আমার যাত্রী কেন হয়রানি হয়? এগুলো নিয়ে কথা বলা দরকার। দয়া করে সবাই একটু কথা বলেন। আমার যাত্রী কেন জেনুইন ভিসা জেনুইন ম্যান পাওয়ার নেয়ার পরেও বাংলাদেশ এয়ারপোর্টে হয়রান হবে? অথচ বিভিন্ন দেশ থেকে প্রতিদিন লোকজন ডিপোর্ট হয়ে আসতেছে ফেক ভিসা নিয়ে। তারা ছাড়পত্র পায়, আমার জেনুইন ভিসার লোক ছাড়পত্র পায় না। এগুলো নিয়ে কথা বলবে কে? আপনারা কথা বলুন। আপনাদের অভিযোগ আওয়ামী লীগের আমলে কথা বলতে পারেন নাই, এখন তো কথা বলতে পারেন ভাই। এখন তো স্বাধীন, কথা বলুন। কিছু একটা করে খেতে হবে। আপনি কি ভাবতে পারেন প্রতি মাসে কি পরিমাণ ছেলে পেলে আমাদের প্রবাসে যায়? এখন কি পরিমাণ ছেলে পেলে ভিসা পাচ্ছে না? অ্যাপ্লিকেশনের পর অ্যাপ্লিকেশন সার্বিয়াতে করতেছেন, ভিসা পাচ্ছেন? অনেক তো গাল গল্প আমরাই করি ভাই। 15 দিনে অ্যাপ্রুভাল, 20 দিনে অ্যাপ্রুভাল। এই 15 দিন 20 দিনের ভিতরে একটা ছেলের কয়বার অনলাইন করা হয় জানেন? একটা ছেলে 3 বার 4 বার 5 বার 7 বার পর্যন্ত অনলাইন করা হয়, এরপরে অ্যাপ্রুভাল আসে। আমাদের পাসপোর্টের এতটুকু ওজন কমে গেছে। আমাদের বাংলাদেশি পাসপোর্ট একসময় মানুষ আর মনে করেন যে বানাইতে যাবে না পাসপোর্ট অফিসে। যে পাসপোর্ট কোনো কাজ আসে না, সেই পাসপোর্ট দিয়ে কি করবে? আজকে একটা ভাই দেখলাম 2017 সাল থেকে সে ইউরোপের পিছনে ছুটতে আজকে দেখলাম একটা ভাই পাসপোর্ট ছিঁড়ে দিয়ে ফেসবুকে স্ট্যাটাস মারছে। তো সবাই যদি এরকম করে তখন কোথায় যাবেন? রেমিটেন্স আসা টোটাল বন্ধ হয়ে গেলে তখন কোথায় যাবেন? কি দিয়ে সরকার চালাবেন? কি দিয়ে আমদানি রপ্তানি করবেন? আমি সরি আজকে কিছু খারাপ শব্দ ব্যবহার করছি, কারণ আপনাদেরকে জাগাইতে হলে কিছু খারাপ শব্দ ছাড়া জাগানো সম্ভব না। আপনারা ঘুমান, আপনাদের খুব সুন্দর ঘুম আসে, ঘরে এসি আছে তো সুন্দর বাতাস আসে, সুন্দর মতো ঘুমান। কিন্তু আমাদের টাকা কোথায় যাচ্ছে, কোথায় খরচ হচ্ছে? 1 টাকার জায়গায় 10 টাকা যাচ্ছে, তারপর আমরা ভিসা পাচ্ছি না। এগুলো নিয়ে কথা বলা দরকার। বিভিন্ন ইউরোপিয়ান দেশে যে এমবেসি গুলা আছে, যে দূতাবাস গুলা আছে বাংলাদেশের, আপনাদের বেতন কিন্তু বাংলাদেশ সরকার দেয়। আপনার বেতন আমার ট্যাক্সের টাকায় হয়, আপনার বেতন প্রবাসীর রেমিটেন্সে হয়। বেতনটা খাওয়ার সময় হালাল করে খাওয়ার চিন্তা করবেন। যেখানে আমাদের একটা প্রবাসী নীতি আছে, কূটনৈতিক সম্পর্ক দিল্লির সাথে আছে, সেখানে বাংলাদেশের একটা লোক যদি ওভারস্টে হয় সেক্ষেত্রে এফআরআরও সিস্টেম আছে। সেই সিস্টেমে ফি দিয়ে সে 5 বছর পর্যন্ত ওভারস্টে করতে পারে। অথচ ভিসার মেয়াদ শেষ হওয়ার আগের দিন আমার যাত্রীকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এগুলো নিয়ে কথা বলুন, কথা বলার দরকার, সমাধান আসা দরকার। এগুলা খুব ভালো সাইন না, এই সাইনগুলা খুব খারাপ সাইন। এই সাইনগুলা খুব খারাপ সাইন। একটা সময় আমরা অকেজু হয়ে যাব। বাংলাদেশে বেকারত্বের সংখ্যা দিন দিন বাড়তেছে, অপরাধ প্রবণতা বাড়তেছে। এগুলা কন্ট্রোল করতে হলে ভিসা সহজলভ্য করতে হবে। আপনারা যারা বিভিন্ন দূতাবাসে বেতন খাচ্ছেন, আমাদের টাকায় খাচ্ছেন। আমাদের টাকায় আপনার বেতন হয়, আমরা ট্যাক্স দিলে আপনার বেতন পান। যদি ট্যাক্স দেওয়া বন্ধ করে দেই, রাষ্ট্র যদি আমাকে কোনো সুবিধা না দেয়, সেই রাষ্ট্রকে আমি ট্যাক্স কেন দেব? রাষ্ট্র যদি আমাকে কোনো সুবিধা না দেয়, সেই রাষ্ট্রকে আমি ট্যাক্স কেন দেব? আমি ট্যাক্স কেন দেই? আমার জীবনের নিরাপত্তা,
আমার শিক্ষা, আমার চিকিৎসা, হ্যাঁ, সবকিছু দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। সেই অঙ্গীকার করে রাষ্ট্র আমার কাছে ট্যাক্স নেয়। কোথায়? আমি কি পাচ্ছি? কোনো কিছুই না। সুন্দর মতো টুপি লাগিয়ে গাল গল্প করলাম, একটা বক্তব্য দিলাম, চললো, এতেই সমাধান? এতে সমাধান হয় না। গাল গল্প দিয়ে পেট ভরে না, পেটের খিদা। কেউ একজন বলেছিল ভাত দে শালা মানচিত্র চিবিয়ে খাবো। সেই অবস্থা হচ্ছে বাংলাদেশের। বাংলাদেশের অবস্থা ওইটার কাছাকাছি। পাবলিক মানচিত্র চিবায় খেয়ে ফেলবে। আর ওই যে বিভিন্ন দূতাবাসে আপনারা চাকরি করেন না, ওগুলোর থেকে টাইনা নামাবে পাবলিক। এই বাঙালি খারাপ হলে কতটা খারাপ সেটা আপনারা ভালো করে জানেন। 5 আগস্টে দেখছেন। তো দূতাবাসে চাকরি করে নিজেকে মনিব মনে করেন না। মালয়েশিয়াতে কয়দিন আগে একটা প্রবাসীর উপরে গায়ে হাত তুলছেন আপনারা। আপনাদের গায়ে হাত পড়তে সময় লাগবে না। কি করবেন আপনারা? ফাঁসি দিবেন? এই ফাঁসির ভয় জনগণ ভুলে গেছে। সো নিজের ইজ্জত বাঁচান, নিজের কাপড় চোপড় বাঁচান, নিজের সম্ভ্রম বাঁচান। নইলে অচিরেই আপনাদেরও অবস্থা ওই রকম হবে। আপনাদের অবস্থা শ্রীলঙ্কার মতো হবে। আপনাদেরকে টাইনা এমবেসির থেকে বাইর করে দিয়ে লাত্তি দিয়ে বাইর বাংলাদেশে পাঠিয়ে দিবে প্রবাসী। আপনি একা থাকেন, কয়জন থাকে আপনার লগে? এক একটা দেশে লাখ লাখ প্রবাসী থাকে। আপনাদেরকে লাইথে ঘাট ধরে বাংলাদেশে ব্যাক করানো হবে। তার আগে সতর্ক হয়ে যান, কাজ করেন, জনগণের পক্ষে কাজ করেন। ওইখানে ওইসব দেশে আপনাদেরকে বিজনেস করানোর জন্য পাঠানো হয় না। ওইসব দেশে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তার জন্য, বাংলাদেশ নাগরিকদের সুবিধাদি আদায়ের জন্য, কথা বলার জন্য ওইসব দেশে আপনাদের চাকরি হয়। সো বাংলাদেশের নাগরিকদের জন্য কাজ করুন। বাংলাদেশের নাগরিক একবার খেপে গেলে গায়ের কাপড়ও থাকবে না। সোজা ওই যে ইদানিং কিছু ছবি দেখা যায়, আন্ডারওয়্যার পরায়া বিমান বাংলাদেশি এয়ারলাইনে, ওই যে বিদেশি এয়ারলাইন না কিন্তু, বিমান বাংলাদেশি এয়ারলাইনে বাংলাদেশে নিয়ে আসবে বাংলাদেশের জনগণ। তার আগে ভালো হয়ে যান, বাংলাদেশের জনগণের জন্য কথা বলুন। আর খারাপ ভাবে কথা বলার জন্য দুঃখিত। আসলে যখন পেটে খিদা থাকে তখন অনেক কিছুই বলতে ইচ্ছে করে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।